নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে সন্দেশখালীর ঘটনা নিয়ে গোটা রাজ্য কার্যত দুভাগে দ্বিধা বিভক্ত। একদল বলছেন যে জিনিস পশ্চিমবঙ্গে চলছে সেটাকে জঙ্গল রাজ ছাড়া আর কিচ্ছু বলা যায় না, ইমিডিয়েটলি কেন্দ্র সরকারের এখানে হস্তক্ষেপ করার দরকার এবং যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করে দিক। কেননা রাষ্ট্রপতি শাসন যদি জারি না করে দেয় তাহলে এই রকম ঘটনা যেন বারংবার ঘটবে। সন্দেশখালী যেন একটা কোথাও গিয়ে অ্যাসিড টেস্ট ছিল যে দেখো আমরা কত দূর বাড়তে পারি, আমরা কেন্দ্রীয় জওয়ানদের গায়ে হাত দিতে পারি, আমরা ইডি আধিকারিকদের মেরে মাথা গুঁড়িয়ে দিতে পারি, দরকার হলে তাদের প্রাণটাও নিয়ে নিতে পারি। আর এই ঘটনায় যদি সাকসেসফুল হয়ে যায়, তারা যদি কোনো রকম অ্যাকশন না হয় তাহলে এর ফল কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে। বিরোধী কণ্ঠস্বর যারা আছেন তাদের তো বটেই, এমনকি এবার আইন আদালতের উপরও কিন্তু হাত পড়ে যাবে। কেননা এই তৃণমূল জামানাতেই আমরা দেখেছি যারা আইনের রক্ষক তারা কার্যত টেবিলের তলায় রোখায়। পুলিশকে টেবিলের তলায় লুকোতে হয় এই তৃণমূল নেতাদের অত্যাচারে। কলেজের অধ্যাপকের দিকে জগ ছুঁড়ে মারে এই তৃণমূল কংগ্রেসের নেতারা, আর তারা আবার তৃণমূলের তাজা নেতা। সুতরাং আগামী দিনে এই রাজ্যে যেটুকুনি আইনের শাসন এখনও বেঁচে আছে, শাসকের আইন হয়ে যেতে পারেনি, সেই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদের দিকেও এবার এই ধরনের অদ্ভুত একটা নজিরবিহীন আক্রমণ নেমে আসবে, তাদের প্রাণনাশের শঙ্কা হবে। সুতরাং বঙ্গবাসীকে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনটা ফিরিয়ে দিতে কেন্দ্র হস্তক্ষেপ করুক, এখানে রাষ্ট্রপতি শাসন জারি করুক। এর পাশাপাশি আর একটা মত বলছে যে এই রাজ্যের মানুষ কার্যত মনস্থির করে ফেলেছে। এই শাসক দল যতই বলুক জিরো টলারেন্স উইথ করাপশন, দুর্নীতির সঙ্গে তাদের সামান্যতম সংযোগ নেই, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে এই শাসক দলের একদম পায়ের নখ থেকে মাথার চুল অবধি আকণ্ঠ দুর্নীতিতে এরা ডুবে আছে। এবং যে তদন্তগুলো হচ্ছে এবং সেই তদন্তে যারা ধরা পড়ছে সকলেই এক একজন কালপ্রিট, এবং যে পরিমাণ ধরা পড়েছে সেটা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। সমস্ত তদন্ত যদি সঠিক পথে চলে এবং আদালত যেভাবে পর্যবেক্ষণে রেখে তদন্তগুলো করাচ্ছে সেটা যদি ঠিকঠাক সম্পাদিত হয়, তাহলে এই শাসক দলের খুব কম নেতানেত্রীই থাকবেন যারা জেলের বাইরে থাকবেন। আর তাই যে দলটা দুর্নীতিতে এতখানি ডুবে গেছে এবং তার উপরে শিল্প সংস্থান থেকে শুরু করে কর্মসংস্থান সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে, সরকারি কর্মচারীদের ডিএ মেরে দিচ্ছে, শিক্ষিত বেকার যুবক যুবতীদের রাস্তায় বসিয়ে রাখতে তাদের জীবনটা অন্ধকার করে দিয়েছে, সেই সরকারের বিদায় নেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং সেই যে উল্টো গুনতি শুরু হবে এই সরকারের, সেটা কিন্তু 2024 লোকসভা ভোট থেকে শুরু হয়ে যাবে। এই অবস্থায় যদি রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয়, যেটা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস চাইছে, সেটা যদি করা হয় তাহলে কিন্তু তারা রাজনৈতিক শহীদের মর্যাদাটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, মানুষকে আবার ভুল বোঝাবে, একটা প্রোপাগান্ডা তৈরি করবে এবং সেই জায়গা থেকে আবারও তারা সরকারে টিকে থাকবে, যেমন করে 2021 পর থেকে টিকে আছে। ফলে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। এটার জন্য কঠোর পদক্ষেপ হোক, কিন্তু রাষ্ট্রপতি শাসন এখনই এই মুহূর্তে নয়। ফলে এই দুই মতের যখন একটা কথা চালাচালি হচ্ছে, মতের আদান বিনিময় হচ্ছে, সেই অবস্থায় কিন্তু মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে একটি তিনি টুইট করেছেন এবং সেই টুইটে কিন্তু তিনি ভয়ঙ্কর ইঙ্গিত দিয়েছেন। কি ইঙ্গিত দিয়েছেন? টুইটটা আপনাদের সরাসরি দেখাচ্ছি এবং তার বাংলা তর্জমাটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যেটা শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন সেখানে কিন্তু মারাত্মক কথা বলছেন আপনি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের উপর আজকের জঘন্য হামলার প্রধান কারণ সাংবিধানিক নিয়ম, ফেডারেল কাঠামোকে সম্মান করার এবং বিচার বিভাগীয় নির্দেশনা মেনে চলার পরিবর্তে আপনি বারবার আপনার অরাজক দলের কর্মীদের উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, যারা কম রাজনৈতিক এবং বেশি উগ্রবাদী মৌলবাদকে সমর্থন করে। আমি প্রশংসা করি সিআরপিএফ জওয়ানদের, যারা অপরিমেয় পরিপক্কতা দেখিয়েছে এবং ভিড়কে গুলি না করে এমন প্রচণ্ড চাপের মধ্যেও শান্ত থেকেছে, এমনকি তাদের জীবনের ঝুঁকি নিয়েও। সাহসী জওয়ানরা আপনার প্ল্যান ব্যর্থ করে দিয়েছে। একবারও গুলি চালালে শীতলকুচির মতো পরিস্থিতি তৈরি করতেন। আজ যদি জনতার মধ্যে একজন মারা যেত
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো দলের নেতৃত্ব সীমাহীন দুর্নীতি এবং দোষীদের ধরার তদন্ত থেকে মনোযোগ সরাতে সফল হতেন। অর্থাৎ আমার যে আগের প্রতিবেদন, সেই প্রতিবেদনেই কিন্তু ইঙ্গিত দিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার কিন্তু এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছে, কিন্তু এই মুহূর্তেই রাষ্ট্রপতি শাসন জারি করার মতো স্টেপের কথা তারা ভাবছে না। কেননা তাদের কাছে যে আইবি রিপোর্ট গেছে বলে একটা শোনা যাচ্ছে, দিল্লির অলিন্দে কান পাতলে সেখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে এটা কিন্তু একটা ফাঁদ ছিল। এরকম ফাঁদ পেতে ব্যাপারটাকে আরও অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল। ফলে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন যদি জারি করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কিন্তু কাঙ্ক্ষিতই থাকবে তৃণমূল কংগ্রেসের কাছে এবং তারা কিন্তু তাদের প্ল্যানে সফল হয়ে যাবে। তবে শুভেন্দু অধিকারী এই টুইটের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছে, সেই ভিডিওটা আপনাদের শোনাবো। সেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ে বলা বেশ কিছু বক্তব্যের একটা কোলাজ তিনি সামনে নিয়ে এসেছেন এবং সেই কোলাজটা যদি শোনা যায় তাহলে কিন্তু একটা কোথাও গিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে আজকের ঘটনার দায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এড়াতে পারবেন না। কি বলেছিলেন তিনি আপনাদের শোনায় তার বক্তব্যটা, তারপর সেটার ব্যাখ্যায় আসছি আমি। আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, যেটা শুভেন্দু অধিকারী ভিডিওতে শেয়ার করেছে। যদি আমার বাড়িতে যায় আপনারা কি করবেন? রাস্তায় নামবেন তো? গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবেন তো? আমারটা আমি একাই লড়ে নেব, কিন্তু আপনাদেরটা আপনাদের লড়ে নিতে হবে তো? যদি আমার কোনো সহকর্মীকে ইচ্ছা করে জেলে ধরে রেখে দেয়, কি বলছি এখন? ইডি আর সিবিআই কে দিয়ে লোকের বাড়ি বাড়ি টাকা লুট করছে, গভর্নমেন্টের টাকা বিদেশে চলে যাচ্ছে, বিজেপি পার্কিং করে দিচ্ছে, বিজেপি পার্ক করছে টাকা এক একটা বিজেপি বিজনেসম্যানের বাড়িতে। ডেলিভারেট অ্যাটেম্প কিছু টিম পাঠিয়ে দিচ্ছে বিজেপির কথায়, এবং বিজেপির কথায় কোনো কিছু না থাকলেও সিবিআই থেকে ইডি এজেন্সি যেন মনে হচ্ছে সিবিআই ডিরেক্টর এখন বিজেপি লোকাল প্রেসিডেন্ট বা লোকাল লিডার যারা, আর ইডিরও প্রেসিডেন্ট হয়ে গেছে ওরা। এইভাবে দেশ চলছে, এভাবে দেশ চলতে পারে না। আমাদের বাড়িতে রোজেরও অত্যাচার করছে, কালকেও সারা রাত। আমাকে কেউ বলেনি, আমি আইনজীবীর কাছ থেকে জানতে পেরেছি। তুমি একটা জায়গায় যাচ্ছ রেড করতে, তালা ভেঙে ঢুকছো, জানাচ্ছ না জানিয়ে হঠাৎ ছেলেটা পরশুদিন ফিরেছে, হঠাৎ করে চলে গেছে তার 4-5টা জায়গায়। সকাল 6টায় আমি খবর পেলাম বাবুরা বেরিয়েছেন। এটা স্বাধীন দেশের নাগরিক আমরা। বাইরে গিয়ে প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছেন, হাম তো সবকো লেকে চলতা হ্যায়। আর বিরোধী রাজ্যগুলোকে দেখুন, সবাইকে ডোরা পিঁপড়ের মতো কামড়াচ্ছে। তুমি যে একটা এক্সপ্লোসিভ রেখে যাচ্ছ না, কে তার গ্যারেন্টি হবে? তুমি নিজে ঢুকছো, নিজে করছো। তুমি যে লুকিয়ে একটা বন্দুক রেখে যাচ্ছ না, কে গ্যারেন্টি নেবে? তুমি যে কয়েক কোটি টাকা নিজে বাক্সে করে নিয়ে ঢুকছো না, জানাবার কোনো জায়গা নেই, যা ইচ্ছে তাই করব। অর্থাৎ এটা আইনি নয়, বেআইনি ভাবে রাজনৈতিক ভ্যান্ডেটা বাংলায় চলছে। শুনলেন যে ভিডিওটা শুভেন্দু অধিকারী তার ওই টুইটের সঙ্গে শেয়ার করেছেন, সেটা আপনাদের শোনালাম পুরোপুরি। এবার দেখুন, রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা তার বক্তব্য, সেখানে তো আমার কিছু বলার নেই। কিন্তু এখানে যে পয়েন্টগুলো তিনি তুলে ধরেছেন বা যে বক্তব্যের কোলাজগুলো তুলে ধরেছেন সেগুলো তো মারাত্মক। দেখুন, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গ্রিপ আছে, তার একটা ফলোয়ার আছে, ফলে তিনি যে কথাটা বলেন সেই কথাটা অনেকেই মেনে চলেন। এখন এর মধ্যে শিক্ষিত অশিক্ষিত দুটো ভাগ রয়েছে। যারা শিক্ষিত তারা কথাটা শুনে নিজের মতো করে বিবেচনা করে তার মতো করে করতে চায়, যদিও তার মধ্যে আবার দুটো ভাগ আছে, একদল আবার এত কিছু ধার ধারে না, তারা শুধু ওই কী করে খাবো, কী করে পেয়ে যাব, এই ব্যাপারেই আছে। যেমন ধরুন বুদ্ধিজীবীরা এই ধরনের বক্তব্য শোনার পর তারা তো একদম চুপ হয়ে আছে, কেননা তারা মাস গেলে ভাতা পায়, তাদেরকে কোথাও না কোথাও ঠিক জুটিয়ে রেখে দিয়েছেন মমতা সরকার। আর তার ফলে তারা যে ওই সরকারি সুবিধাটা পাচ্ছেন, মোটা মাইনেটা পাচ্ছেন, ব্যাস তাতেই তারা মুখ বন্ধ করে বসে আছে।
কিন্তু একদল আছে যারা এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন, কিন্তু যাদের কাছে এখনও সেই শিক্ষার আলোটা পৌঁছয়নি তারা তো অবশ্যইভাবে এই কথাতে প্রভাবিত হবেন। আমার রাজনৈতিক নেত্রী, আমি যাকে আদর্শভাবে মনে করি, তিনি একটা কথা বলে দিচ্ছেন, তাহলে সেই কথাটাই সঠিক। এবং এই কথাটা যদি সঠিক মেনে চলতে শুরু করে মানুষ, তাহলে তো এই ধরনের ঘটনাই ঘটবে। এখানে কি বলা হচ্ছে যে ইডি সিবিআইকে লাগিয়ে দিচ্ছে বিজেপি, অথচ ঘটনা কি, ইডি সিবিআই তদন্ত করতে আসছে আদালতের নির্দেশে। তাহলে ইডি সিবিআইকে বিজেপি কি করে লাগালো? আবার বলছে ইডি ঘরে গিয়ে টাকা রেখে দিয়ে আসবে, বোমা রেখে দিয়ে আসবে, পিস্তল, কী সব বললেন না তিনি, এগুলো সব রেখে দিয়ে আসবে না, আমরা কি করে জানবো? আচ্ছা, মানুষকে যদি এইভাবে কথা বলা হয়, মানুষের মধ্যেও তো তাহলে হতে পারে। আজকে যেরকম এই শেখ শাহজাহানের বাড়িতে যখন গেল, ইডি অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলো, দরজা খুললো না, তারপর ইডি দরজা ভাঙার চেষ্টা করলো। আর সেটার পরিপ্রেক্ষিতে ওইখানকার যে তৃণমূল বিধায়ক আছে সুকুমার মাহাতো, তিনি কি বললেন? তিনি বললেন যে শেখ শাহজাহান খুব পপুলার নেতা, তার ফলে তার বাড়িতে কে ঢুকছে সেটা তালা ভাঙার চেষ্টা করছে, তারা ডাকাত না ইডি কী করে জানবে, সেই জন্য মানুষ খেপে গিয়ে মেরেছে। আচ্ছা, ধরে নিলাম এই ভার্সানটা সত্যি। ওখানে যারা তালা ভাঙছিলেন তারা সিআরপিএফ জওয়ান, তাদের গায়ে সিআরপিএফের পোশাক রয়েছে। কেউ যদি কোনো সন্দেহ হয় যে ঠিক আছে তুমি এখানে অন্যায় করছো, তাহলে তারা এসে প্রশ্ন করবেন। গণতান্ত্রিক দেশে সেটাই তো হয়, এইভাবে আইন হাতে তুলে নেবেন তারা। আইনটা তারা হাতে তুলে নিচ্ছেন কেননা তারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তাদের নেত্রী, তিনি তো বলছেন যে ইডি সিবিআই এলে আপনারা এটা করুন। ইডি সিবিআই বিজেপির হয়ে কাজ করছে, ইডি সিবিআই বাড়িতে এইগুলোর প্ল্যান করে দিচ্ছে। ফলে এই যে মানুষকে উস্কানো, এই উস্কানিটা তো আসছে তার তরফ থেকে। ফলে এই জায়গাটা শুভেন্দু অধিকারী যখন হাইলাইট করছেন, তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এবার কি আদালতের কাছে এই আবেদন যাবে কারুর তরফ থেকে? সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, ইডি সিবিআই, সিআরপিএফ বা রাজনৈতিকভাবে বিজেপি, কে করবেন আমি জানি না, কিন্তু আদালতের কাছে কি এই আবেদন যাবে যে এই বক্তব্য রাখার জন্য ইমিডিয়েটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে আনা হোক, তাকে জবাবদিহি করতে বলা হোক, এই উস্কানির দায় তাকে নিতে হবে। শুধুমাত্র টুইট করে থেমে গেলে তো হবে না। তবে এই যে ঘটনা, এখানে একটা জিনিস কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে যারা ভাবছিলেন যে সেটিংটা হয়ে গেছে এবং তার ফলে আর কোনো রকম কিছু হবে না, তারা কিন্তু ভুল ভাবছিলেন। কেননা যেভাবে ইডি সিবিআই এগোচ্ছে এবং সেই জায়গা থেকে আদালতের সমস্ত দরজা এরা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে আইনজীবীদের রাখে, সেই নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এসএলপি, স্পেশাল বেঞ্চ, কিচ্ছু এরা বাকি রাখেনি, কিন্তু সব জায়গা থেকে শূন্য হাতে ফেরত আসতে হয়েছে। এবং ডেজ আর নাম্বারড, যে কোনো দিন গ্রেপ্তারিটা হবে, বাড়িতে এসে ঘাড় ধরে তুলে নিয়ে যাবে। তাই এরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি করে দেওয়া, যাতে যে আমাদের একটা চুনোপুটি নেতা, ভাবুন তো শেখ শাহজাহান কে, একটা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, কি এসে যায়? তাহলে একে ধরতে গেলে যদি এইভাবে 1,500-2,000-3,000 লোককে লেলিয়ে দেওয়া হয়, তাহলে যদি ওই সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তদের ধরতে যাওয়া হয়, তাহলে তো গোটা বাংলাকে নামিয়ে দেওয়া হবে। ইডি সিবিআই এই যে বারবার দাবি করে যে কলকাতায় কাউকে জেরা করা সেফ নয়, এখানে প্রভোকেশন হয়, এবং এই ঘটনা তো প্রথম নয়। আপনাদের সে মনে আছে নারদাকাণ্ডে 4 মূর্তিকে যখন তুলে নিয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় খোদ গিয়ে বসে রইল নিজাম প্যালেসে চাপ সৃষ্টি করার জন্য, তার আইনমন্ত্রী মলয় ঘটক গিয়ে বসে রইল আদালতে চাপ সৃষ্টি করার জন্য। অভিযোগ উঠল তো, এবং বাইরে উন্মত্ত জনতা, তারা তখন পাথর ছুঁড়ছে। সিবিআই তদন্ত করবে কি করে, ইডি তদন্ত করবে কি করে এই ধরনের যদি প্রেশার ক্রিয়েট করা হয়? এবং আজকে তো অন্য ঘটনা ছিল। আজকে যেভাবে অ্যাটাক করেছে সিআরপিএফ নিজেদের বাঁচানোর জন্য, তারা পড়ে মার খাচ্ছে। ইডি আধিকারিকদের বাঁচানো তাদের প্রাথমিক কর্তব্য, তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, হয়তো তাদের প্রাণটাও চলে যেতে পারতো, তারা কিন্তু পাল্টা একটা গুলি ছুঁড়তে পারত। এবং সেই পাল্টা গুলি ছুঁড়লে ভিড়ের মধ্যে কেউ আহত বা নিহত হলো, তারপরে পরিস্থিতি কি হতো? গোটা বাংলাতে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি করে দিতে হতো। এবং সেই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য, আজকের পরিস্থিতি তৈরি হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কি কোথাও গিয়ে দায়ী নয়? এই প্রশ্নটাই কিন্তু তুলে দিলেন শুভেন্দু অধিকারী। আপনারা কি বলবেন? সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায় এর পিছনে দায়ী, নাকি তিনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে সুন্দরভাবে রাজ্যটাকে চালাচ্ছেন? এগুলো সত্যি রাজনৈতিক ভেন্ডেটা, পলিটিক্যাল ভেন্ডেটা, তিনি যেটা বারবার বলেন, সেটা সত্যিটা কোনটা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।
নমস্কার।